ইন্টারভিউ ক্লাসের পার্ট 7 শুরু হচ্ছে। এই ক্লাসে আমরা কি কি জানবো? দেখো, পুলিশ কিভাবে ফান্ডামেন্টাল রাইট সীমিত করতে পারে। তারপরে আর্টিকেল 355 কি বলে, ওথ কোথায় দেওয়া আছে, ইন্টিগ্রিটি এবং অনেস্টির মধ্যে পার্থক্য কি। এই যে ইন্টিগ্রিটির এইটার একটা তোমাকে শপথ বাক্য পাঠ করতে হয়, এর জন্য এটা খুব জানার দরকার পড়ে। এই কোশ্চেনটা কিন্তু আসে একটুখানি ডিপেই, যদি কোনো কোশ্চেন যায় তার জন্য কিন্তু ইন্টিগ্রিটি বা অনেস্টি মধ্যে পার্থক্য, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে দাঁড়ায়। তারপরে পুলিশের কেন সংবিধান জানা জরুরি, কাস্টোডিয়াল ভায়োলেন্স কেন নিষিদ্ধ। চলো পরপর করে আমরা জানি। কি বলছে, পুলিশ কিভাবে ফান্ডামেন্টাল রাইট সীমিত করতে পারে। দেখো স্যার, সংবিধান নিজেই বলে যে ফান্ডামেন্টাল রাইট অ্যাবসলিউট নয়। যেমন পুলিশ পাবলিক অর্ডার, সিকিউরিটি, কি আছে, মোরালিটি, পাবলিক সেফটি রক্ষার জন্য নির্দিষ্ট ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটকে সীমিত করতে পারে আইনের মাধ্যমে এবং যুক্তিসঙ্গতভাবে। সেকশন 144 কেন জারি হয়? সেকশন 144 জারি হয় ভিড়, দাঙ্গা, হিংসা, উত্তেজনা, তারপরে পাবলিক সিকিউরিটি ঝুঁকি প্রতিরোধ করার জন্য। এক জায়গায় 4 জন বা তার বেশি লোক জড়ো হওয়া নিষিদ্ধ করা হয়। আনলফুল অ্যাসেম্বলি কি? স্যার, 5 বা তার বেশি ব্যক্তি যখন অপরাধমূলক উদ্দেশ্যে শান্তি ভঙ্গের ইচ্ছা নিয়ে জড়ো হয় সেটিকে আনলফুল অ্যাসেম্বলি বলা হয়। এটি দাঙ্গা বা হিংসার সম্ভাবনা থাকলে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হয়। আর্টিকেল 355 কাকে বলে? আর্টিকেল 355 অনুযায়ী কেন্দ্রের দায়িত্ব হলো রাষ্ট্রকে বাহ্যিক আক্রমণ, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও সাংবিধানিক ভঙ্গ থেকে রক্ষা করা। অর্থাৎ কেন্দ্র রাজ্য সুরক্ষার জন্য সর্বদা দায়বদ্ধ। কেন্দ্র রাজ্যের সুরক্ষার জন্য সর্বদা দায়বদ্ধ। ধরো অরুণাচল প্রদেশ, ধরো মিজোরাম বা জম্মু কাশ্মীর, কোথাও কোনো অ্যাটাক করলো, এখানে পাকিস্তান, এখানে চায়না, এখানে এখানে করলো বার্মা বা মায়ানমার, তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এটা কর্তব্য যে এই স্টেটগুলোকে সিকিউরিটি দিতে হবে। ঠিক আছে, কখন কেন্দ্র রাজ্যকে সাহায্য পাঠায়? দেখো, যদি বড় ধরনের রিয়ট, কমিউনাল ভায়োলেন্স, টেরর থ্রেট, ন্যাচারাল ডিজাস্টার অথবা ল অ্যান্ড অর্ডার ফেইলার হলে কেন্দ্র সিআরপিএফ, র্যাব, এনডিআরএফ প্রেরণ করতে পারে। ওথ কোথায় দেওয়া আছে? ওথ ওথ মানে হলো শপথ। হ্যাঁ স্যার, ওথ বা শপথের বিধান কনস্টিটিউশনের 3rd শিডিউলে দেওয়া আছে। আচ্ছা, পুলিশ কি ওথ নেয়? পুলিশ সংবিধান ও দেশের আইন রক্ষা করার শপথ নেয়। অর্থাৎ দেশের সার্বভৌমত্ব মানে সোভারেনিটি, সততা, অনেস্টি, হ্যাঁ, তারপরে এই নিরপেক্ষতা, ন্যায় বিচার বজায় রেখে দায়িত্ব পালন করার অঙ্গীকার করে। আচ্ছা, এই লাইনটি খুব বোর্ড পছন্দ করে, সার্ভ উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড ইম্পার্সিয়ালিটি। এই যে শব্দটা ইন্টিগ্রিটি, নট অনেস্টির সাথে সিমিলার মনে হলেও কিন্তু অনেস্টি নয়। ঠিক আছে, তাহলে আমরা এরপরে জানবো ইন্টিগ্রিটি সম্পর্কে। ওথ ভাঙলে কি ব্যবস্থা হয়? স্যার, ওথ ভাঙলে প্রথমে ডিপার্টমেন্টাল অ্যাকশন হয়, যেমন সতর্কীকরণ, বরখাস্ত, স্থগিতাদেশ ইত্যাদি। এছাড়াও গুরুতর ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হয়, যেমন সিআরপিসি বা বিএনএসএস অনুযায়ী অপরাধমূলক প্রসিডিংও চালু হতে পারে। ঠিক আছে, এই যে একটা কোশ্চেন আছে যে ওথ নেওয়ার সময় যে ইন্টিগ্রিটি শব্দটা ইউজ করা হয়, ইন্টিগ্রিটি আর অনেস্টির মধ্যে পার্থক্য কি? দেখো, এটা মানেও সৎ, এটা মানেও সৎ, তাহলে এই সতের মধ্যে আবার পার্থক্য হয় নাকি? দেখো স্যার, অনেস্টি মানে হলো সত্য বলা, মিথ্যা না বলা। কিন্তু ইন্টিগ্রিটি মানে শুধু সত্য বলা নয়, বরং নিজের মূল্যবোধ, নীতি, দায়িত্ব, আইন মেনে যে কোনো পরিস্থিতিতে সঠিক কাজ করা। অনেস্টি হলো হলো চরিত্রের একটি অংশ, আর ইন্টিগ্রিটি হলো সম্পূর্ণ নৈতিকতা। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি চলো। অনেস্টির এক্সাম্পল, একজন ব্যক্তি পুলিশ দেখলে সিগন্যাল মানে, ধীরে গাড়ি চালায়, হেলমেট পরে। যদি তাকে জিজ্ঞাসা করি আপনি কি সিগন্যাল ভেঙেছেন, সে উত্তর দেয় হ্যাঁ স্যার, ভুল হয়েছে। এটা অনেস্টি, সে সত্য বলেছে কিন্তু পুলিশের সামনে।
ইন্টিগ্রিটির এক্সাম্পল। কিন্তু ইন্টিগ্রিটি মানে হলো পুলিশ থাকুক বা না থাকুক, রাত হোক বা ভিড় কম থাকুক, কেউ দেখছে কিনা সেটা না ভেবে সে নিয়ম মেনে চলে, এটাই সঠিক। কারণ ধরো পুলিশ রাত্রেবেলা ভোরবেলা দেখলে পুলিশ নেই, তুমি ভাবছে রেড লাইট হয়ে আছে, তুমি দাঁড়ালে না, তুমি বেরিয়ে গেলে, কারণ কেউ দেখেনি। তো এইটা তোমার কি হচ্ছে, এটা পার্সিয়ালি, এটা ইন্টিগ্রিটি হলো না। ইন্টিগ্রিটি হলো পুলিশ দাঁড়িয়ে আছে, রেড সিগন্যাল হয়েছে, তুমি দাঁড়িয়েছো, তারপরে পুলিশ আবার সিগন্যাল গ্রিন হলো, তুমি চলে গেলে। তো দিস ইজ কল অনেস্টি, কারণ সামনেখানে অনেস্টি, টেবিলের তলা দিয়ে তুমি কাজ করতে পারো। পুলিশের জন্য কেন সংবিধান জানা জরুরি? পুলিশের কেন সংবিধান জানা জরুরি? স্যার, পুলিশের সংবিধান জানা অত্যন্ত জরুরি, কারণ ফেয়ার ইনভেস্টিগেশন করা, মানুষের ফান্ডামেন্টাল রাইট রক্ষা করা এবং ইম্পার্শিয়ালি আইন প্রয়োগ করা, ক্ষমতার অপব্যবহার না করা। সংবিধান না জানলে পুলিশ আইনের সীমা ছাড়িয়ে যাবে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। কাস্টোডিয়াল ভায়োলেন্স কেন নিষিদ্ধ? স্যার, কাস্টোডিয়াল ভায়োলেন্স সরাসরি আর্টিকেল 21 মানে রাইট টু লাইফ পার্সোনাল লিবার্টি লঙ্ঘন করে। এটি আইন বিরোধী, মানবতা বিরোধী এবং বিএনএসএস অনুযায়ী গুরুতর অপরাধ। পুলিশের কাজ অপরাধীকে মারধর করা নয়, ন্যায্য তদন্ত ও আইনের সামনে হাজির করা। হিউম্যান রাইটস সেল কি কাজ করে? স্যার, হিউম্যান রাইটস সেল প্রধান কাজ হলো মানবাধিকার ভঙ্গের অভিযোগ গ্রহণ করা, তদন্ত করে রিপোর্ট তৈরি করা, ভুক্তভোগীকে সহায়তা করা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম ট্রেনিং এর আয়োজন করা এবং পুলিশ কাজে মানবাধিকার সম্মত হচ্ছে কিনা সেটা নজরদারি করা। যেমন ধরো কিছু কিছু ক্ষেত্রেই হয়, যেমন কাস্টোডিয়াল ডেথ হয়ে যায়। কাস্টোডিয়াল ডেথ মানে ধরো একজনকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে যখন কোর্টে গেল, কোর্টে বলল, পুলিশ বলল, স্যার আমাদের, মাই লর্ড, আমাদের কিছুদিন টাইম দিন, এদেরকে আমাদের কাস্টডিতে দিন, ইনকোয়ারি করার জন্য দরকার, কারণ এই চুরি ডাকাতি কে করেছে, কে কে সাথে ছিল সেটা জানা দরকার। তো একে যখন আবার থানায় নিয়ে আসলো, তো সেখানে কি করলো, মারধর শুরু করে দিল, পেটানো শুরু করে দিল, এবং এমন ভাবে পেটানো হলো, সে কিন্তু যদি মারা যায় তাহলে সেটাকে বলা হয় কাস্টোডিয়াল ডেথ। ঠিক আছে? তো এইটা হয়েছে কি হয়নি সেটা দেখার দায়িত্ব কিন্তু হিউম্যান রাইটস সেলের, বা হিউম্যান রাইটস সেল এটাকে নজর রাখে। ঠিক আছে?